মানে একটু ডিজিনেস চলে আসে আর কি। আর এমনি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছি। কি ব্যাপার, জুনায়েদ ভাই কি অসুস্থ নাকি? হ্যালো। জুনাদ ভাই সাহেব কথা বলেন আজকে। না সেটাই বললাম, উনি কি অসুস্থ নাকি না সুস্থ আছে আমি তো বুঝলাম না। ওনাকে বললাম যে লাইনে সবার সাথে একটু 5-10 মিনিট টাইম না, পাস করতে। এখনো তো কথা বলে নাই। ওনার রেসপন্স মানে 0%। হ্যাঁ। এই জন্য বললাম যে উনি অসুস্থ নাকি। লিংক দিলো, টেক্সট করলো, কিন্তু আচ্ছা, লিঙ্ক দিছে, টেক্সট করছে, বাট কোনো সাউন্ড নাই, কোনো ব্যাপার না, সমস্যা নাই। আমাদের মোটামুটি আজকে আচ্ছা আমাদের যারা মানে ফাউন্ডার মেম্বার, আচ্ছা আচ্ছা, জুনাইদ ভাই বাহিরে আছে তার জন্য কথা বলতে পারতেছে না, বাসার ছোট ভাই। আচ্ছা যাই, ওকে, কোনো ব্যাপার না। মানে আমাদের যারা মানে অ্যাডভান্স ক্লাস করতে হবে, দ্যাটস মিন হিংসের যারা ফাউন্ডার মেম্বার, এর মধ্যে কি সবাই অ্যাটেন্ড করে বা কে কে? সালমা ম্যাডাম আছে, নাদিয়া ম্যাডাম আছে, আমাদের টিনা ভাই আছে, নুরজাহান আছে, জুনায়েদ ভাই আছে, বিলকিস আপা আছে, আমাদের এটা কি আমিনা ম্যাডাম আছে, হাসেম ভাই আছে। আচ্ছা, বাদ হচ্ছে আমাদের ডাক্তার সাবা ম্যাডাম বাদ আছে আজকে, তুলি ম্যাডাম বাদ আছে। তুলি ম্যাডাম মানে কন্টিনিউ করতে পারতেছে না কেন যেন, বুঝতেছি না। আর কে আছে আমাদের ফাউন্ডার মেম্বার? জিল্লুর ভাই, একটা জিল্লুর ভাই আছে। আচ্ছা, উনি আমাদের ক্লাসে আজকে আসতে পারেনি। আচ্ছা যাই হোক, ও রেখা আপাও, রেখা আপা, হ্যাঁ 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 রাইট, রেখা আপাও আজকে ক্লাসে নাই। এনিহাউ যে উনি হয়তো বা কোনো কারণে আজকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। যাই হোক, আমি ফিজিক্যালি আর একটু ফিটনেস আসলে আমি আমাদের ক্লাসের গতি বাড়ায় দিব। আমার একটা মানে বিশেষ পরিকল্পনা আছে যেন আমরা অন্তত আগামী 3-4 মাসের মধ্যে আমাদের পুরো টিমটাকে একটা মানে আহ, মানে একটা স্মার্ট কন্ডিশনে যেন নিয়ে যেতে পারি। হ্যাঁ, একটা পরিকল্পনা আছে যেন সবাই আমরা ন্যাচুরোপ্যাথিকে লিড দিতে পারি। তো যাই হোক, আজকে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে টাইফয়েড ফিভার। হুম টাইফয়েড ফিভারটা কি আমরা সবাই কম বেশি জানি। আজকে আমরা একটু টাইফয়েড ফিভার নিয়ে আলোচনা করবো এবং এটার প্রোটোকলগুলো আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। তো টাইফয়েড যে ফিভার, এটা হচ্ছে একটা লাইফ থ্রেটিং ইনফেক্টেড ডিজিজ। মানে সচরাচর টাইফয়েড ফিভারটা বলেই থাকি, মানে টাইফয়েড হয়েছে, টাইফয়েড হয়েছে। এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এবং এই টাইফয়েডকে যদি আমরা সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে আন্ত্রিক জ্বর। আন্ত্রিক মানে আমাদের অন্ত্রকে ইনফেক্টেড করে আমাদের শরীরে যে ধরনের যে জ্বরটা মানে দেখা দেয়, সেটাকে আমরা টাইফয়েড ফিভার বলে থাকি। টাইফয়েড ফিভার বলা মানেই আপনি বুঝে নেবেন যে তার অন্ত্রের সাথে রিলেটেড সমস্যাটা জড়িত। হ্যাঁ, আমাদের পেটের সাথে রোগটা জড়িত, ঠিক আছে। যার জন্য টাইফয়েড ফিভার বলতে আমরা সহজ ভাষায়, আমরা বাংলা ভাষায় যদি এটাকে বলি আন্তরিক জ্বর, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যে অন্ত্রটা আমরা তো বুঝি, ইন্টেস্টাইনাল যে ইয়েগুলো আছে, মানে স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচার জড়িত যে জ্বরটাকে সেটাকে আন্তরিক জ্বর বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় টাইফয়েড ফিভার। তো টাইফয়েড ফিভার হচ্ছে একটা সিস্টেমিক সংক্রামিত রোগ। সিস্টেমিক সংক্রামিত বলতে হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়া দ্বারা, যেটাকে আমরা বলি সালমোনেলা অ্যান্টারিকা সেরোটাইফি ব্যাকটেরিয়া, যেটার আক্রমণের কারণে আমাদের বডির টোটাল যে সিস্টেমটা এফেক্টেড হয়, ঠিক আছে। তো এটা একটা দীর্ঘস্থায়ী জ্বর, পেটের অস্বস্তি, দুর্বলতা দ্বারা চিহ্নিত হয়। এবং বিশেষ করে এটা খাবার কিংবা খাবারের পানির মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা আমাদের অন্ত্রের মধ্য দিয়ে রক্তে প্রবেশ করে আমাদের শরীরকে আক্রমণ করে থাকে, ঠিক আছে। তো এই ব্যাকটেরিয়াটা আমাদের যে পেটের যে অ্যাসিডিটি আছে, এই অ্যাসিডিটিটা সহ্য করার ক্ষমতা রাখে, যার কারণে সেটা অন্ত্রের মিউকাসের মধ্যে প্রবেশ করে এবং বিশেষ করে এটা আমাদের যে এই অন্ত্রগুলো আছে, অন্ত্রের মধ্যে গিয়ে, হ্যাঁ,
এটা যে ইলিয়াম আছে, ইলিয়াম প্যাচের মাধ্যমে এটা আমাদের শরীরে রক্তে প্রবেশ করে এবং রক্তের মধ্যে পৌঁছে গিয়ে এটা আমাদের শরীরটাকে ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত করে আর কি। পরবর্তীতে আমাদের লিভার, স্প্লিন, বোন মেরু, লিম্ফ নোড বিভিন্ন ধরনের অর্গানকে এফেক্ট করে এটাকে সিস্টেমিক ভাবে এটাকে স্প্রেড করে দেয়, মানে আমাদের শরীরের পুরো সিস্টেমটাকে আক্রমণ করে ফেলে। এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এটার মানে ম্যানিফেস্টেশন যেটাকে বলে প্রকাশ ঘটায় আর কি। হ্যাঁ, মাল্টি সিস্টেমের মধ্যে এটা আমাদের প্রকাশ ঘটিয়ে থাকে। এটা হলো আমাদের টাইফয়েড। টাইফয়েডটা আসলে বহু বছর আগে থেকেই এটা মানে প্রাচীন রোগ হিসাবে পরিচিত। এই ব্যাকটেরিয়াটা অনেক মানে প্রাচীন ইতিহাসে ওইটার দেখা যায়, মানে ইতিহাসে এটার প্রকাশ দেখা যায়। বিশেষ করে অ্যাথেন্সের যে মহামারীটা হয়, যেটা আপনার বিংশ শতাব্দীর আপনার মানে খ্রিস্টাব্দের প্রায় 430 বছর পূর্বে যে একটা মহামারী হয়, যেই মহামারীতে প্রায় একটা গ্রামের 1/3 মানুষ মারা যায়। ঠিক আছে, ওই গ্রামে যে মানে কারণে রোগ মানে মানুষগুলো মারা যায়, সেটার কারণ ছিল টাইফয়েড। ঠিক আছে, কারণ সেই সময়ে যদিও মানুষ তখন জানতো না যে এটা টাইফয়েড কি না, কিন্তু সেই টাইফয়েডের যে লক্ষণগুলো ছিল জ্বর, ডায়রিয়া, হ্যাঁ, এবং তার মানে মানে তার মেন্টালি ডিস্টার্ব, এই লক্ষণগুলো নিয়ে প্রকাশ পায়। ঠিক আছে, এবং তখন এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি ওই সময় এই টাইফয়েডটা আপনার টাইফয়েড দ্বারা মানুষ মারা যায়। কিন্তু এই টাইফয়েড যে একটা ভাইরাস, এই যে টাইফয়েড ফিভার, এই টাইফয়েড ফিভারটা সর্বপ্রথম প্রকাশ পায় 1829 সালে। 1829 খ্রিস্টাব্দে ফরাসির একজন চিকিৎসক আছে, সেটা পিয়ারে চার্লস নামক একজন ব্যক্তি, যে কিনা সর্বপ্রথম এই আপনার এই টাইফয়েড ফিভার শব্দটা ব্যবহার করে। এবং এই যে স্যালমোনেলা যে টাইফি যে ভাইরাসটা আছে, এটা 1880 খ্রিস্টাব্দে জার্মান প্যাথোলজিস্ট কার্ল জোসেফ এটা মানে আবিষ্কার করেন, এই জীবাণুটাকে আবিষ্কার করেন। এবং 1600 খ্রিস্টাব্দে থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপ, আমেরিকা বড় বড় যে মহামারী এই দেখা দেয়, তার বেশিরভাগই টাইফয়েডের কারণে হয়। টাইফয়েডটা ওই মহামারীতে ছড়ায় পড়ে। বিশেষ করে যে যুদ্ধকালীন যে সময়টা, যুদ্ধকালীন যে আমার বিভিন্ন ধরনের নেপোলিয়ন যে ওয়ার কিংবা আমেরিকান সিভিল ওয়ার, হ্যাঁ, কিংবা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বহু সৈনিক মারা যায় সেই টাইফয়েডের কারণে। ঠিক আছে, এবং টাইফয়েড নিয়ে সর্বপ্রথম 1896 খ্রিস্টাব্দে প্রথম এটার ভ্যাকসিনটা আবিষ্কার করেন, যে ভ্যাকসিনের কারণে টাইফয়েডটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঠিক আছে, বর্তমানে স্কুলে আমাদের স্কুলের ছাত্রদেরকে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো ভ্যাকসিনটা আসলে আমাদের শরীরে কতটা উপকারে আমরা জানি না, কিন্তু এলোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে আপনার ভ্যাকসিনটাকে এই জন্য গ্রহণ করা হয়, তারা মনে করে যে ভ্যাকসিনটা নিলে আপনার টাইফয়েডের মৃত্যুর সংখ্যাটা কমে যাবে। হয়তো বা কিছু মৃত্যুর সংখ্যাটা কমে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিউ ইয়র্কে একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল মেরি মেলন। মেরি মেলন একজন ব্যক্তি ছিল, যে কিনা 1869 থেকে 1938 সাল পর্যন্ত জীবিত ছিল, যে কিনা এই টাইফয়েডের যে ভাইরাসটা, সেই ভাইরাসটার একজন ক্যারিয়ার ছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল যে তার শরীরের মধ্যে টাইফয়েডের ভাইরাস থাকার পরও সে নিজে অসুস্থ বোধ করতো না, এবং অসুস্থ কোনো লক্ষণও তার মধ্যে ছিল না। কিন্তু তার দ্বারা প্রায় 51 জন ব্যক্তি টাইফয়েডে আক্রান্ত হয় এবং এর মধ্যে 3 জন মারা যায়। তো এটা একটা ইতিহাস যে টাইফয়েডের ভাইরাস ক্যারি করার পরেও সে হেলদি ক্যারিয়ার হিসাবে মানে প্রকাশমান। এই জন্যই বললাম যে তার শরীরে টাইফয়েড ভাইরাসটা ছিল, বাট সেই টাইফয়েড ভাইরাস তাকে অসুস্থ করতো না, তার মধ্যে কোনো লক্ষণও প্রকাশ করতো না। বাট তার শরীর থেকে সেই ভাইরাসটা, কারণ সে রান্না করতো, সেই রান্না করা খাবারের মাধ্যমে প্রায় 1/2 শতাধিক মানুষ সংক্রামিত হয় এবং এর মধ্যে 3 জন মারাও যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে টাইফয়েডের একটা মানে কি বলে একটা
আশ্চর্যজনক একটা ইতিহাস যে টাইফয়েড ক্যারি করার পরও তার কোনো লক্ষণ ছিল না। তার মানে দ্যাটস মিন আমাদের শরীরে টাইফয়েডের ভাইরাস থাকতে পারে, কিন্তু সেই টাইফয়েড ভাইরাস আমাদেরকে অসুস্থ করতে পারতেছে না, কারণ আমাদের শরীরে নিজস্ব ইমিউনিটি সিস্টেম তাকে আমাদের শরীরে প্রকাশ হতে দিচ্ছে না। ঠিক আছে, সো আমরা যদি আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে নিয়ে চিন্তা করি, ইমিউন সিস্টেমটাকে নিয়ে কাজ করতে পারি, আমাদের ইমিউন সিস্টেমকে যদি বুস্ট আপ করতে পারি, তাহলে টাইফয়েডের মতন ভাইরাসও আমাদের শরীরে বসবাস করেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তো আমি আগেই বলেছি এই ভাইরাসটার নাম কি। এই ভাইরাসটার নাম হচ্ছে স্যালমোনেলা এন্টেরিকা টাইফি। তো এটার আরেকটা মানে ইয়ে আছে, মানে আরো মানে টাইফয়েডের আরো একটা সংস্করণ আছে, সেটাও স্যালমোনেলা প্যারাটাইফি বলা হয়, ABC ধরন, যেটার আক্রমণটা খুবই ক্ষীণ, এবং যে এটার আক্রমণে হয়তো মানুষের অতটা জটিলতা প্রকাশ পায় না, কিন্তু এই এটার এই ভাইরাসটার দ্বারা আক্রান্ত হইলে সেটাকে আমরা প্যারাটাইফয়েড বলে থাকি। ঠিক আছে, টাইফয়েড এবং প্যারাটাইফয়েড। ওকে, তো টাইফয়েড যে জ্বরটা, এটা মূলত সালমোনেলা এন্টেরিকা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। এটি একটি গ্রাম নেগেটিভ প্যাথোজেনিক ভাইরাস, যা বিশেষ করে মানুষকে সংক্রমণ করে, এবং এটার প্রধানত আমাদের যে ওরাল আছে, ফিকাল ওরাল পথ দিয়ে এটা সংক্রমণ ঘটে। সংক্রমণ ঘটে, এবং এটা বিশেষ করে দূষিত খাবার পানির মাধ্যমে এটা ছড়ায়, এবং অপর্যাপ্ত যেখানে স্যানিটাইজেশনের অভাব, যেখানে মানে নিরাপদ পানির অভাব, এইসব জায়গাতে এটার ঝুঁকিটা বেশি, এবং এইসব অঞ্চলে এটার ইপিডেমিক কন্ডিশনটা আমাদের চোখে পড়ে আর কি। ঠিক আছে, এইটা হলো আপনার মানে টাইফয়েড ছড়ানোর একটা ক্ষেত্র। আমাদের একজন ডাক্তার লিঙ্কে ক্লিক না করে সে আমাদের গ্রুপে ক্লিক করতেছে। আচ্ছা, ওকে, যাই হোক। তো সালমোনেলা টাইফয়েড আরেকটা সংস্করণ, যেটাকে আমরা বলি সালমোনেলা প্যারাটাইফি ABC, এটা এক ধরনের আপনার টাইফয়েডের লক্ষণ সৃষ্টি করতে পারে, কিন্তু এটাকে আমরা প্যারাটাইফয়েড নামে অভিহিত করি। কারণ এটার গুরুত্বটা কম, এটার রোগের প্রকোপটা কম, এবং এটা আমাদের টাইফয়েডের মতন আমাদের শরীরে এত জটিলতা তৈরি করতে পারে না। তারপরে সেটা টাইফয়েডের লক্ষণের মতন হওয়ার কারণে আমরা এটাকে প্যারাটাইফয়েড বলে থাকি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা টাইপ নিয়ে একটু কথা বলি। এটা আমাদের টাইফয়েডের বিভিন্ন ধরন আছে। এটা একদম সাধারণ যে ধরনটা আমরা বলে থাকি, সেটা ক্লাসিক্যাল টাইফয়েড ফিভার কিংবা জেনারেল টাইফয়েড ফিভার বলে থাকি। এটা সবচেয়ে সাধারণ একটা রূপ থাকে, যার কারণ যেটা ধীরে ধীরে শুরু হয় এবং দীর্ঘস্থায়ী জ্বর থাকে। এটাতে অবসাদ থাকে, পেটের অস্বস্তি থাকে, ক্ষুধামন্দ থাকে, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, মাথা ব্যথা, এগুলোর লক্ষণগুলো থাকে, এবং এটা চিকিৎসা না হলে এই রোগটা কয়েক সপ্তাহের মধ্যে স্থায়ী হতে পারে, কিন্তু এটা পরবর্তীতে ভালো হয়ে যায়। যেটা একটু কমপ্লিকেটেড, যেটাকে আমরা একটু কমপ্লিকেটেড কিংবা সিভিয়ার বলবো, এই টাইফয়েড জ্বরটা একটু সিভিয়ার কন্ডিশনে আসে। এটার জ্বরের তাপমাত্রা, উচ্চ তাপমাত্রায় জ্বর হয়, তীব্র পেট ব্যথা হয়। ঠিক আছে, মানে টাইফয়েডের মূল জায়গাটা হচ্ছে অন্ত্রিক জ্বর, এবং অন্ত্রের যে লক্ষণটা সেটাই বেশি প্রকোপ পায়, সেটা প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা হয়। ঠিক আছে, এবং সিস্টেমিক জটিলতা দেখা দেয়। সিস্টেমিক জটিলতা বলতে মনে করেন অন্ত্র ফেটে যায়। ঠিক আছে, ইন্টেস্টাইনাল যে পারফোরেশন বলা, অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া। ঠিক আছে, অন্ত্রের মধ্যে রক্ত খরচ, ইন্টেস্টাইনাল হ্যামোরেজ হওয়া। ঠিক আছে, এনসেফ্যালোপ্যাথি, মাথার যন্ত্রণা, সেপ্টিসেমিয়া, মানে রক্তে বিষাক্ততা ছড়িয়ে গিয়ে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, এবং পরবর্তীতে মানে লাইফ থ্রেটিং একটা রূপ নিতে পারে। এই কারণে এই কন্ডিশনে আমাদের রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে আনা দরকার। থার্ড টাইপ যেটা আমরা বলি, সেটা হচ্ছে মানে পুনঃসংক্রমণ। ঠিক আছে, রিল্যাক্সিং টাইফয়েড ফিভার। রিল্যাক্সিং টাইফয়েড ফিভার বলতে হয় যে রোগী একবার টাইফয়েড থেকে ভালো হয়ে গেছে, সেরে ওঠার 1 থেকে 3 সপ্তাহ পরে পুনরায় আবার সেই লক্ষণগুলো দেখা দেয়। সাধারণত ওই সময়
লিভার, স্প্লিন, বোন মেরু, হ্যাঁ, এইসব থেকে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া থেকে যায়, থেকে যাওয়ার কারণে কি হয়, আবার তার টাইফয়েডের লক্ষণগুলো দেখা দেয়, তখন আবার জ্বর হয়, গ্যাস্ট্রিনসিটালের লক্ষণগুলো দেখা দেয়, ঠিক আছে। এবং এটা দীর্ঘদিন পরে রোগীকে সাফার করায়, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ক্রনিক রিয়ার স্টেজ। ক্রনিক রিয়ার স্টেজ হচ্ছে বিষয়টা নারীরা কিংবা বৃদ্ধরা যখন দীর্ঘমেয়াদী যখন টাইফয়েডে মানে ভুগতে থাকে, তখন তাদের গল ব্লাডার, বিলিয়ারি ট্র্যাক্ট মাসের পর মাস, বছরের পর বছর যখন এই ভাইরাস ব্যাকটেরিয়াটা, হ্যাঁ, টাইফি যে এস টাইফি, সালমানো টাইফিটা যখন বহন করে, তখন তাদের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তাদের মলের মধ্যে জীবাণুটা ছড়িয়ে গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের মানে প্যান্ডামিক কন্ডিশন তৈরি করতে পারে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে প্যারাটাইফয়েড জ্বর। আমরা আগেই বলছি স্যালমানো নেলা যে প্যারাটাইফি, এটা এই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি যে জ্বরটা হয়, সেটা টাইফয়েডের মতোই হয়, কিন্তু তুলনামূলক হালকা হয়, এবং প্রাথমিক পর্যায়ে এটা একটু মানে যদি একটু মানে এই জ্বরটাকে ভালো করা অসম্ভব হয়, কিন্তু এটাও তাড়াতাড়ি সেরে যায়। এটাও আপনার এন্টেরিক ফিভার হিসাবে এটা দেখা দেয় আর কি, এবং এটাও ইপিডেমিক কন্ডিশনে থাকে আর কি, মানে এটাও মানে সংক্রমণটা, প্যারাটাইফয়েডের সংক্রমণটা হয়ে থাকে, তবে এটার প্রকোপটা কম হওয়ার কারণে এটা নিয়ে ভয় কম থাকে, ঠিক আছে। এই ছিল আমাদের টাইফয়েডের প্রকারভেদ। আমরা যদি একটু গ্রেডিং নিয়ে কথা বলি, এটার গ্রেডিংটাও আমরা বিভিন্ন গ্রেডিং দেখতে পারি। ফার্স্ট গ্রেড বলতে এটা মাইল্ড টাইফয়েড থাকে, যেখানে রুগীর নিম্ন কিংবা মাঝারি ধরনের জ্বর থাকে, হ্যাঁ, রুগীর শরীরটা একটু ভাঙা ভাঙা ভাব থাকে, মাথা ব্যথা থাকে, হালকা পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য থাকে, এবং বেশিরভাগের রুগী খাবার খেতে পারে না ঠিকঠাক মতন। এবং সিস্টেমিক যে তার প্রকাশটা, আমাদের লিভার কিংবা কিডনি, হার্ট, এগুলোর মানে প্রকোপটা এতে কম থাকে, তুলনামূলক কম থাকে, এবং ক্ষণস্থায়ী হওয়ার কারণে, এই ব্যাকটেরিয়ার প্রকোপটাও ক্ষণস্থায়ী হওয়ার কারণে এটা তাড়াতাড়ি সামান্য চিকিৎসাতে এটা ভালো হতে দেখা দেয়, যার কারণে এটা কোনো জটিলতা দেখা দেয় না, এই জন্য এটাকে ফার্স্ট গ্রেডে রাখা হয়। কিন্তু সেকেন্ড গ্রেডটা হচ্ছে যেটাকে আমরা মডারেট বলবো, সেকেন্ড গ্রেডে এই টাইফয়েডের জ্বর রোগী একটু দীর্ঘদিন ভুগে থাকে, এবং সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা, অবসাদ, এবং তীব্র গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে উপসর্গগুলা, এগুলো দেখা দেয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা বলতে কি কি, যেমন ডায়রিয়া থাকে, পেট ব্যথা থাকে, ঠিক আছে, অ্যাবডোমিনাল টেন্ডেন্সি থাকে, হ্যাঁ। তো এই লক্ষণগুলো থাকার কারণে আপনাদের দেখা গেছে আপনার এটা রোগী ভুগতে পারে, এবং তার এটার কারণে দেখা গেছে আপনার লিভারটা বড় হয়ে যেতে পারে, স্প্লিনটা বড় হয়ে যেতে পারে, যেটাকে হ্যাপাটোস্প্লিনো মেগালি বলা হয়, হ্যাঁ। তার স্প্লিনটা এবং লিভারটা একটু বড় হয়ে যেতে পারে, পরবর্তীতে নানান লিভারের এনজাইমের বৃদ্ধি হয়ে রক্ত সঞ্চালন, অস্বাভাবিক এনিমিয়া দেখা দিতে পারে, হ্যাঁ। বিভিন্ন সমস্যা তার প্রকাশ পেতে পারে, ঠিক আছে, তার প্রাকৃতিকটাও কমে যেতে পারে। যাই হোক, এটা হচ্ছে আপনার মডারেট কন্ডিশন, কিন্তু এই কন্ডিশনটা মোটামুটি অল্প সময়ের মধ্যে জটিল আকার ধারণ করার আগে এটা চিকিৎসা করলে ভালো হয়ে যায়। কিন্তু যেটা সিভিয়ার কমপ্লিকেটেড টাইপ বলা হবে, এই কন্ডিশনটা একটু জটিল। এখানে উচ্চমাত্রার জ্বর থাকে, গভীর তার দুর্বলতা খুব ক্রনিক স্টেজে চলে যায়, তার পেটে ব্যথা, তীব্র পেটে ব্যথা থাকে, এবং অন্ত্রে মারাত্মক জটিলতা, যেমন অন্ত্রে পারফোরেশন দেখা দেয়, অন্ত্র ছিদ্র হয়ে অন্ত্র ফেটে অন্ত্র রক্তক্ষরণটা দেখা দেয়। কোনো কোনো রোগীর ক্ষেত্রে অ্যানসেফালোপ্যাথি দেখা দেয়। অ্যানসেফালোপ্যাথি হচ্ছে তার মস্তিষ্কের আক্রমণ দেখা দেয়, তারপরে তার সেপ্টিমিয়া দেখা দেয়, ঠিক আছে, ও মাল্টি অর্গান ডিসফাংশনটা শুরু হয়ে যায়। এই কারণে দেখা যায় তার লিভারের এনজাইম উচ্চমাত্রায় দেখা দেয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দেয়। এই সকল ক্ষেত্রে রোগীর লাইফ থ্রেটিং কন্ডিশন চলে আসে, রোগীর মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যায়, এবং এইসব রোগী আপনার ঘরে রেখে দেওয়া সম্ভব নয়, এটা হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া লাগে, অন্যথায় এই রোগী মারা যেতে পারে, ঠিক আছে। ফোর্থ গ্রেডটা আমরা যেটা একটু বলি, সেটা হচ্ছে রিল্যাপসিং টাইফয়েড, যেটা মানে একটু আগে আলোচনা করছি, যেটা মানে পুনরায় আবার টাইফয়েডের উপসর্গগুলো নিয়ে আসে।
তো যখন এটা 3 থেকে 4 সপ্তাহ পরে আবার এটা ফিরে আসে, তখন হালকা তুলনামূলক জ্বর থাকে এবং পেটের সমস্যাটা দেখা দেয়। যার কারণে তার মানে সিস্টেমিক যে সমস্যাগুলো আছে, সিস্টেমিক সমস্যাগুলো তার ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে এবং ধীরে ধীরে এই রোগীগুলোর বোন মেরুতে জীবাণু স্থায়িত্ব বাড়ে, লিভার প্লিহাতে তার বাইরে মানে ব্যাকটেরিয়াটা ওখানে বাসা বাঁধে এবং এই রোগীকে দীর্ঘমেয়াদী অসুস্থতার দিকে নিয়ে যায়। ঠিক আছে, ক্রনিকেও একই অবস্থা। ক্রনিকেও আপনার বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা এই ভাইরাসটা বহন করে, যার কারণে তার গল ব্লাডারটাকে জীবাণুটা দীর্ঘস্থায়ী স্টে করার কারণে পরবর্তীতে এই রোগটা তার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে আমেরিকা একজন ব্যক্তি, যাকে যে নাম হচ্ছে মেরি, হ্যাঁ, তাকে টাইফয়েড মেরি বলে তাকে জিজ্ঞাসা করা, মানে তাকে ডাকা হইতো, যে মহিলা কিন্তু নিজে টাইফয়েড ব্যাকটেরিয়াটা ক্যারি করতো, বাট তার নিজের কোনো লক্ষণ ছিল না এবং সে আরো 10 জনকে অসুস্থ করতো। ঠিক আছে, তো আমরা যদি একটু ক্লিনিক্যালি চিন্তা করি এই টাইফয়েডের কি কি লক্ষণ, এটার লক্ষণ হচ্ছে শীত ভাব থাকে জ্বরের সাথে, হ্যাঁ, জ্বর থাকলেও প্রচন্ড শীত ভাব থাকে, তার ম্যালাইসিয়া থাকে। ম্যালাইসিয়া বলতে শরীরটা মানে মানে ভাঙা ভাঙা অবস্থা, শরীরে ক্লান্তি, ফ্যাটিকনেস থাকে। ঠিক আছে, এবং সার্বিক দুর্বলতা, দৈনন্দিন কাজকর্মের মানে ক্লান্তি ভাব এই ধরনের থাকে বিশেষ, এবং পাশাপাশি তার যে বড় সমস্যা থাকে ইন্টেস্টাইনাল যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থাকে, যেমন পেটে অস্বস্তি বোধ, পেট ফাঁপা, বমি ভাব, ক্ষুধা মন্দা, এই ধরনের সমস্যাগুলো রোগীরা বলে। ঠিক আছে, কারণ এই জ্বরের সাথে পেটের সমস্যাটা খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার কারণে এটাকে বাংলায় বলা হয় আন্ত্রিক জ্বর। ওকে, তো আমাদের যখন রোগীরা আসবে তখন বলে যে প্রচন্ড জ্বরের টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কিংবা তার চেয়ে বেশি হতে পারে, তার সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা থাকতে পারে। ঠিক আছে, মাথা ভারী হয়ে যাওয়ার লক্ষণ থাকতে পারে, শরীর দুর্বলতা, ক্ষুধা মন্দা, খাওয়ার ইচ্ছা মোটেই থাকে না, ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, বমি ভাব, বমি হয়েছে, শরীরের অলসতা, প্রচন্ড কফ কাশি থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, পেটের উপর দিকে বা পেটের লালচে দাগ হতে পারে। জ্বরের 2 সপ্তাহে রোগীর পিঠে এবং পেটের মধ্যে একটা মানে র্যাশ দেখা যায়। ঠিক আছে, এবং রোগীর হার্টবিট, হৃৎপিণ্ডের অনেকটা কমে যায়। এই ধরনের লক্ষণগুলো আমরা টাইফয়েড রোগীর মধ্যে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, টাইফয়েড রোগীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কমপ্লিকেশন। ঠিক আছে, আপনার যদি এটা সঠিক সময়ের মধ্যে চিকিৎসা না করা হয় তখন দেখা গেছে কি হয়, এটা মানে জেনারেল কন্ডিশন, মানে কন্ডিশন থেকে যখন এটা সিভিয়ার কন্ডিশনে চলে যায় তখন দেখা যাচ্ছে ইন্টেস্টিনাল পারফিউশন হয়, মানে তাদের ছিদ্র, মানে পেটে ছিদ্র দেখা দেয়। পেটে ছিদ্র দেখা দিলে সেখানে প্রচুর পরিমাণে হ্যামারেজ হয়, হ্যামারেজ হওয়ার কারণে রোগীর কন্ডিশনটা জটিল হয়ে যায়। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রোগীর মানে পেটে আলসারের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, পেটের মধ্যে যন্ত্রণা সবসময় থাকে, হ্যাঁ, পেটের সমস্যা নিয়ে রোগী দীর্ঘদিন ভুগতেও থাকে। ঠিক আছে, এই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার এনিমিয়া দেখা দেয়, লিকোপেনিয়া দেখা দেয়, থ্রম্বোসাইটোপেনিয়া দেখা দেয়, তার মানে ব্লাড রিলেটেড সমস্যাগুলো তৈরি হয়, বোন মেরুর সমস্যা দেখা দেয়। ঠিক আছে, সিস্টেমিক ইনফ্লামেশন দেখা দেয়। ঠিক আছে, তারপরে এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগটা দীর্ঘদিন থাকলে টাইফয়েড জ্বরের রোগী দীর্ঘমেয়াদী যদি ক্যারি করে তাহলে দেখা তার আইবিএস এর সমস্যা দেখা দেয়, ইনফ্লামেটরি বাউল সিনড্রোম, হ্যাঁ, আইবিএস এর সমস্যা দেখা দেয়। ঠিক আছে, এবং আলসারেটিভ কোলাইটিস দেখা দেয়। মানে সোজা কথা, পেটের ব্যথা, ডায়রিয়া, রক্তপাত, এই ধরনের লক্ষণগুলো তার নিয়মিত হয়ে যায় এবং তার পেপটিক আলসার থাকার কারণে তার পেটের ব্যথা সবসময় থাকে। পাশাপাশি তার কি হয়, হ্যাপাটোবিলিয়ারি প্রবলেম দেখা দেয়, তার লিভারটা বড় হয়ে যেতে পারে, গল ব্লাডারের সমস্যা হতে পারে। ঠিক আছে, হ্যাপাটাইটিসের লক্ষণ তৈরি হতে পারে, হ্যাপাটাইটিস দেখা দিতে পারে, ক্রনিক লিভার ডিজিজ দেখা দিতে পারে, জন্ডিসের সমস্যা দেখা দিতে পারে, রক্ত সংক্রান্ত সমস্যা তার তৈরি হয়, অ্যানিমিয়া, লিউকোপিনিয়া, এই ধরনের সমস্যাগুলো থাকে। ঠিক আছে, এবং কার্ডিওভাস্কুলার সমস্যা থাকতে পারে,
হওয়ার সময় হার্টের সমস্যা হইতে পারে, তার নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে। হ্যাঁ, এই মানে টাইফয়েডের কারণে একটা মানুষের শরীরের নানান সমস্যা, মেনিনজাইটিস দেখা দিতে পারে, ঠিক আছে, এনসেফালোপ্যাথি বলে, তার মস্তিষ্ক প্রদাহ থাকতে পারে, সবসময় মাথা ব্যথা থাকতে পারে, মাথা জীবাণু থাকতে পারে। এই ধরনের লক্ষণগুলো নিয়ে রোগী চলতে থাকে এবং অনেক সময় দেখা যায় তাদের প্রস্রাবের ইনফেকশনও তৈরি হয়ে যায় এই টাইফয়েডের রোগী। মানে সোজা কথা, একটা টাইফয়েড এর জীবাণু দ্বারা আক্রান্ত হওয়া রোগী তার শরীরে নানান ধরনের রোগের বহিঃপ্রকাশ ঘটতে পারে, ঠিক আছে। তো আমরা যখন রোগী আসবে, রোগীর লক্ষণগুলো শুনবো, শোনার পরে আমরা রোগীকে একটা পরীক্ষা দেবো, সেটার নাম হচ্ছে বিডাল টেস্ট, ঠিক আছে। বিডাল টেস্টটা করলে আমরা বুঝতে পারবো রোগীর যে পেটের ব্যথাটা হচ্ছে, জ্বর হচ্ছে, এটা কিন্তু টাইফয়েডের কিনা। বিডাল টেস্টটা পরীক্ষা করা মাত্রই তার আমরা বুঝে ফেলতে পারবো যে এটা তার বডিতে টাইফয়েড আছে কিনা। কারণ এখানে আপনার স্যালমোনেলো যে ব্যাকটেরিয়াটা আছে, হ্যাঁ, এটার যে অ্যান্টিজেনটা আপনার এই পরীক্ষার মাধ্যমে আপনার শনাক্ত করা যাবে এবং এটার ব্যাপকতাও এটা আমরা এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। এবং এর পাশাপাশি আমরা যদি আরো কিছু পরীক্ষা করি, ব্লাড কালচার করলেও আমরা এই টাইফয়েডটাকে শনাক্ত করতে পারবো। এই স্যালমোনেলো টাইফি যে ব্যাকটেরিয়াটা আক্রান্ত করছে, সেই ব্যাকটেরিয়ার আক্রান্তটা এই ব্লাড কালচারের মাধ্যমে জানতে পারবো। এছাড়া আমরা সিবিসি টেস্ট করলেও আমরা বুঝতে পারবো তার শরীরে এনিমিয়ার লক্ষণ থাকবে, লিউকোপেনিয়ার লক্ষণ থাকবে, হ্যাঁ, থ্রম্বোসাইটোপেনিয়ার লক্ষণ থাকবে, তার প্লাটিলেটটা কমে যাবে, তার রক্তের আরবিসিটা কমে যাবে, ঠিক আছে। বোন মেরু কালচারও আমরা করে এই অনেক সময় জটিল কন্ডিশন যদি হয় রোগীর, তখন আমরা টাইফয়েড রোগীদের বোন মেরু টেস্টেও কিন্তু আমরা এই ব্যাকটেরিয়াটার উপস্থিতিটা কনফার্ম করতে পারি। এবং ইউরিন কালচার করেও কিন্তু অনেক সময় জীবাণুটা যে তাদের মল কিংবা প্রস্রাবের সাথে আছে কিনা সেটাও কিন্তু আমরা কনফার্ম করতে পারি, ঠিক আছে। তো পরীক্ষা নিরীক্ষা করে আমরা যদি কনফার্ম করতে পারি যে হ্যাঁ এটা আপনার টাইফয়েড জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, তখন আমরা কি করবো, আমরা চিকিৎসা নিয়ে কথা বলবো, ঠিক আছে। চিকিৎসাতে আমাদের প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা ভার 1 দ্বারা তাকে প্রিভেনশন করতে হবে। ভার 1 আপনি 1000 পর 3টা ডোজ 3 দিন আপনি তাকে দিয়ে দেন, ঠিক আছে। দিয়ে তারপরে তার সাথে মেন প্রোটোকল হিসাবে S10 C10 ভার 1 F1 A1 B এটা 2x আপনি দিয়ে দেন, ঠিক আছে। অনেক সময় আমরা শুধু জ্বর মনে করে আমরা কিন্তু আমাদের অ্যান্টিভাইরাল ফিভারটা দিয়ে থাকি। অ্যান্টিভাইরাল ফিভারটা দিলে হয়তো বা তার জ্বরটা কমে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি এটা প্রাইমারি লেভেল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিভাইরাল ফিভারের মাধ্যমে এই টাইফয়েডের প্রাইমারি কন্ডিশনটা রিকভারি করা সম্ভব। আমাদের এরকম অনেক ডাক্তার আছে যারা শুধু অ্যান্টিভাইরাল প্রয়োগ করে টাইফয়েডও ভালো করছে, ঠিক আছে, এরকম ইতিহাস আছে। কিন্তু আপনি যদি স্পেসিফিকভাবে রোগীর কন্ডিশনটা চার্জ করতে পারেন, তাহলে রোগীকে আপনি এই S10 C10 ভার 1 F1 A1 B 2x প্রয়োগ করেন এবং সাথে ভার 1 10,000 পাওয়ারটা 3 দিন 3টা ডোজ দেন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ টাইফয়েডে 1 সপ্তাহের মধ্যে রোগী সুস্থ বোধ করবে। কিন্তু রোগী যদি একটু ক্রনিক কন্ডিশনে চলে যায়, ঠিক আছে, রোগীর অবস্থা যদি আপনি দেখেন যে না অনেক দিন ধরে সে ভুগতেছে, তাহলে আপনি S10 L1WE এর সাথে অল্টারনেট C15 F1YE 2x প্রয়োগ করেন, ঠিক আছে। এর সাথে ভার 1 1000 পাওয়ারটা অবশ্যই আপনি 3টা দিন 3 ডোজ দিয়ে দিবেন। পাশাপাশি এটার রোগীর কিছু কম্প্রেস করতে হয়। কম্প্রেসটা আমরা দেখি, সেটা হচ্ছে S10 L1 F2WE T5 এ আপনি কোড কম্প্রেস করবেন পেটের ওপর, ঠিক আছে। যে মাথা ব্যথা থাকে A2 F2 C5WE কিংবা YE ভার 1 কিংবা ভার 2 D5 এ তার কপালে আপনি কম্প্রেস করেন, ঠিক আছে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ টাইফয়েডের রোগী 3 দিনের মধ্যে সুস্থ বোধ করবে। যদি রোগী রিকারেন্ট হয়, দেখা গেছে একবার জ্বর ভালো হয়ে গেছে আবার ফিরে আসতেছে, তখন আপনি S10 C15 P2 Van 1 G আপনি D5 D6 এ অল্টারনেট F2 ভার 2 C2 YE D6 এর সাথে প্রয়োগ করে ইনশাআল্লাহ তার যে রিকারেন্ট যে কন্ডিশনটা আছে ভাইরাস টাইফয়েডের, সেটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের টাইফয়েডের আলোচনা। টাইফয়েড ফিভার নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করতে পারবো। আমাদের প্রতিনিয়ত আমাদের রোগী আসে, সেই রোগীগুলো দিয়ে আমরা টাইফয়েড
করতে পারবো। ঠিক আছে, আচ্ছা বলেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। জি, যে আপনারা একটু আনমিউট করেন, মাইকটা আনমিউট করে সবাই 1 মিনিট করে আলোচনা করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জিন্না ভাই বলেন। আজকে একটা জিনিস প্রকাশ হলো যে টাইফয়েডের কোনো লক্ষণ ছাড়াও ওনার মাধ্যমে টাইফয়েড ভাইরাস করতে পারে, ছড়াইতে পারে। জি 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 স্যার জি। এটা প্রকাশ পেল। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে না? স্যার আমি তো কথা শুনতে পাইতেছিলাম, অন্যরা কি শুনতে পাইতেছেন কথা? না না, শোনা না। আমার কথা শোনা যাচ্ছে না? আমি না না, এতক্ষণ ধরে চিল্লাচ্ছি, এখন 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 আসছে। শোনা যাচ্ছে। এতক্ষণ আমি কোথায় ছিলাম? আমি সবাইকে ডাকতেছি কথা বলার জন্য, সবাই যদি বলেন না শুনতে পাচ্ছি না। ক্লাসটা তো শুনছেন নাকি? হ্যাঁ, জিন্না ভাই যখন কথা বলেছে তারপর থেকে আর শোনা যায়নি। বুঝলাম না কেন। নেটের সমস্যা স্যার। আবার চলে গেছে। হ্যালো, হ্যাঁ, চলে গিয়েছে। আমার মাইক মাইকের সমস্যা মনে হয়। হইতে পারে। আচ্ছা, এখন আবার ঠিক হচ্ছে। মানে আর কথা বললে বোঝা যায় এখান থেকে, কারণ এখানে ইন্ডিকেট করে কথা হচ্ছে। আচ্ছা বলেন, আপনাদের সময় কেমন যাচ্ছে? হ্যালো, মানে ক্লাসের ব্যাপারে আপনাদের কোনো ধরনের মন্তব্য আছে কিনা বলেন। সালমা ম্যাডাম, নাদিয়া ম্যাডাম, রেখা ভাবি। নেটের জন্য ক্লাস ভালো করে শুনতে পারিনি, সবাই কি একবার একই আসলে সমস্যা? আরেকবার আসে না, এরকম নেট সবারই ডিস্টার্ব।
নেটের ডিস্টার্ব হচ্ছিল। আমার চারবার ইলেকট্রিসিটি গেল আসলো আবার এখন গেছে, এখন বারবার চেঞ্জ করছি, আমিও তো অন অফ হয়েছে, তারপর তার মাঝখানে আবার ঘুমাই গেছিলাম। আচ্ছা, যাই হোক আপনারা প্রস্তুতি নেন, আমি যদি একটু সুস্থ হইতে পারি আপনাদের সামনে 7 দিনই ক্লাস হবে, 7 দিনের 7 দিনই ক্লাস হবে, আর সেটা দুপুরে হোক আর রাত্রে হোক। 7 দিনে ক্লাস হলে কেমনে হবে? আপনারা ক্লাস শুনবেন, কেমনে হবে মানে আপনাদের কাজ হচ্ছে শুধু শোনা, 1 ঘন্টা করে সময় দিবেন, শুনবেন, মেমোরাইজ করবেন। আগামী দিনও স্যার ক্লাস হবে? না, আগামী আগামী দিন হবে না, এই মুহূর্তে হবে। আমি একটু সুস্থ হয়ে নেই, আমি এখনো পুরোপুরি সুস্থ না, মানে আমার এখনো একটু মাথার উপর একটু মানে চাপ আছে, যার কারণে এখনো পুরোপুরি সুস্থতা বোধ